সালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। মাত্র কিছুক্ষণ আগে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, বাবার নামের চেয়ে যার নামটা বেশি মানুষ চিনে, এমনকি বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে বলেন, বিভিন্নভাবে বলেন, তৌহিদ আফ্রিদি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছিল। অনেক ভালো কাজও তার আছে, সবচেয়ে খারাপ কাজ তা না। তবে 5ই আগস্ট সরকার পতনের পর তৌহিদ আফ্রিদি সম্পর্কে আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা তারা যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে, মানে এগুলো দেখে প্রথমে বিশ্বাসই হয় নাই। তবে যেদিন আমরা ডিবি হারুনের সাথে তৌহিদ আফ্রিদির একটা বিশেষ ভিডিও দেখলাম চাচা ভাতিজার, তখন কিন্তু মনে হয়েছে যে নেটওয়ার্ক চ্যানেলটা আসলে কোন লেভেলে। তো তৌহিদ আফ্রিদি এই 5ই আগস্ট পরবর্তী সময় দীর্ঘ 1 বছর কোথায় ছিল, আজকে কোথায় কিভাবে তিনি ধরা খাইয়া গেলেন, বা তার অবস্থান কিভাবে প্রকাশিত হয়ে গেল, আসুন দেখে আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি। আজকে আমি যখন নিউজটি করছি রবিবার রাত প্রায় শেষের দিকে, মাত্র কিছুক্ষণ আগে বরিশাল থেকে তাদেরকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগে যখন তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে, তখন আলোচনায় ছিল তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে হবে। আপনার বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি যিনি আছেন মিজান ভাই, তিনি বলছেন যে বরিশাল নগরীর বাংলা বাজারে যে এরিয়া আছে সেখানে তৌহিদ আফ্রিদির অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছিল, এবং কি তথ্য ছিল যে তৌহিদ আফ্রিদি আছে। তো কোথায় আছে? সেখানে একটি ডায়াগনস্টিক সেন্টার আছে, সেই ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি বাসায় তৌহিদ আফ্রিদি অবস্থান করছিল। গেল কয়েকদিন আগেই তৌহিদ আফ্রিদি নিজেও জানাইছিল যে সে বরিশাল আছে তার বাবাকে নিয়ে, তার বাবা গ্রেপ্তারের আগে পলাতক অবস্থায় আছে, হয়তো আত্মীয় স্বজন অথবা বিশেষ শোভাকাঙ্ক্ষীর কাছে আছে। বাট গেল কয়েকদিন যাবৎ তার বাবার বিরুদ্ধে যে মামলা, বা তার বিরুদ্ধে আপনার বৈষম্য বিরোধী জুলাই যোদ্ধারা যে আলটিমেটাম দিয়েছে সরকারকে, তখনই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। তো তাদের বিরুদ্ধে অভিযোগ কি? এই মুহূর্তে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে কিন্তু ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। 17ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা এবং আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে যখন গ্রেপ্তার করে, তখনই আমরা দেখলাম যে যাত্রাবাড়ি থানার সেই মামলাটি গত বছরের আগস্ট মাসের 30 তারিখ দায়ের করা হয়েছে। সরকার পতন হয়েছে 5 তারিখ, মামলা দায়ের হয়েছে 30 তারিখ। তো যেটি বর্তমানে এখনো তদন্তাধীন আছে আমাদের সিআইডির কাছে। মামলার প্রধান আসামি আবার হচ্ছে আপনার শেখ হাসিনা। আসামি তালিকার 2 নম্বরে আছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, 3 নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন। তো এখন তৌহিদ আফ্রিদি আসলে বা তার বাবা এই মামলার কতটুকু গুরুত্বপূর্ণ আসামি? আমরা যদি তালিকা দেখি, তালিকার 11 নম্বর আসামি হচ্ছে তৌহিদ আফ্রিদি, এবং 22 নম্বর আসামি হচ্ছে তার বাবা নাসির উদ্দিন সাথী। এছাড়া আরো এখানে 25 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামা 150 জনকে আসামি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে তৌহিদ আফ্রিদির কি জেল হয়ে যাবে, সাজা হয়ে যাবে? কিছুই হবে না। এখন কেন হবে না? এই যে মামলাগুলা, আমি সবসময় বলি, যেই ব্যক্তি যেই অপরাধ করছে ওই অপরাধে তার বিরুদ্ধে যখন মামলা হয় সেই মামলাটায় গতি পায়। এখন এই যে মার্ডার কেস মামলা, তৌহিদ আফ্রিদি মার্ডার করে নাই ভাই, চোখ কাটতে এটা বলে দেওয়া যায় তদন্তের আগে। তৌহিদ আফ্রিদির বাবাও করে নাই, তো কেন মামলাগুলো খাইলো? রাজনৈতিক সংশ্লিষ্টতা, অথবা আওয়ামী লীগ সরকারের চাটুকারিতা, অথবা ডিবি হারুনের সাথে সখ্যতা, অথবা 5ই আগস্টের আগে এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে চাপ দেয়া, সরকারের পক্ষে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করানোর জন্য তৌহিদ আফ্রিদি ফোনে টাকা দিয়া, প্রশাসনকে দিয়া, চাপ দিয়া, এই যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এক ধরনের জিম্মি করে রাখছিল, সেইটা ছিল তার বিরুদ্ধে মামলা যদি করা হয়তো রিয়েল একটা মামলা হইতো। দেখুন মার্ডার কেসের আসামি 11 নম্বর আসামি, 22 নম্বর আসামি, তাও শেখ হাসিনার সাথে মামলার আসামি, আইনজীবী তো শেখ হাসিনার পক্ষেই লড়বে। তো এখানে বোঝায় যে এই মামলাগুলো খুব বেশি ধোপে টিকবে না, জাস্ট হচ্ছে জনগণকে একটু ঠান্ডা করার জন্য তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে আসলে এই মুহূর্তে কিছুই না। ইভেন এটাতে একটা শ্রেণীর মানুষ খুশি হলো, আরেক শ্রেণীর মানুষ এটাকে কিন্তু পজিটিভ দিচ্ছে না, যেটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই মামলাটা। নিশ্চয়ই আপনারা অনেকে অবাক হচ্ছেন শিরোনাম দেখে। আমাদের বিএনপির যিনি খুবই জনপ্রিয় এবং পরিচিত একজন মুখ, ব্যারিস্টার রুমিন ফারহানা, তো সেই ব্যারিস্টার রুমিন ফারহানার গায়ে ধাক্কা দেওয়া হয়েছে, তাও বিএনপির নেতা কর্মীদের সাথে। এখানে তিনি বিষয়টাকে কানেক্টেড করেছেন। পাশাপাশি এনসিপিও এখানে তাদের সাথে হট্টগোলের একটা ঘটনাও ছিল। আসলে কি ঘটেছিল আজকে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে? রুমিন ফারহানা আক্ষেপ নিয়ে বলছেন যে 15 বছর যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন ধাক্কা দেয়। এখন কেন বিএনপি ধাক্কা দিচ্ছে বা এখানে কি ঘটছিল? বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলছেন যে বিএনপির জন্য লড়াই করলাম তারাই এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই। এখন এই যে গ্রুপিং, দেখেন যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগের মধ্যে নিজস্ব গ্রুপিং ছিল ক্ষমতাকে কেন্দ্র করে বা পদকে কেন্দ্র করে। তো একই দৃশ্যপটে কি বিএনপি হাঁটছে?
আজকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের যে সীমানা নির্ধারণ ইস্যু ছিল সেগুলো নিয়ে দাবি আপত্তি আবেদনের শুনানি ঘটে। সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আসলে কি ঘটেছে। তো এনসিপি কর্মীদের সাথে এখানে হাতাহাতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলছেন এখানে কিন্তু এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ খানের অনুসারীদের সাথেও বিএনপির নেতা কর্মীদের আবার এখানে ধাক্কাধাক্কির একটা ঘটনা ঘটছে। তো তিনি আপনারা বলছেন যে উনি যেহেতু পরিচিত মুখ নয় সুতরাং উনি জামাত না এনসিপি আমার জানা নেই, তবে ওনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছে। আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে মারধর করেছে, তখন আমার লোকজন জবাব দিয়েছে। ওনার বক্তব্য হচ্ছে যে আপনার 15 বছর একটি ফ্যাসিস্ট সরকার ছিল যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। সেই জন্য 2008-এর আগে যে সীমানা ছিল খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক। তার বক্তব্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী আমি মনে করছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। আমি আশা করছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছেন তারা গুন্ডাপান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে, কিন্তু আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী তিনি তার দলবল মানে 20 থেকে 25 জন গুন্ডাপান্ডার মতন তারা সেখানে আচরণ শুরু করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক এবং এটা কমিশনের ভাবমূর্তি গাম্ভীর্য সম্মান নষ্ট করে। তো তার বক্তব্য যে একজন আমাকে ধাক্কা দিয়েছে, পাঞ্জাবি পরে একজন ধাক্কা দিয়েছেন, তারপর আমার লোক তো বসে থাকবে না। সিম্পল যেটা 15 বছরে হয় নাই সেটাই আজকে হয়েছে। আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। যে বিএনপির নেতা কর্মীদের জন্য 15 বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়। এখন আমরা এখানে দেখলাম যে এনসিপির একটা টিমও আজকে সেখানে ছিল, বিএনপিরও নেতা কর্মীরা ছিল। এখন বিএনপির লোকজন যে ধাক্কা দিছে এই কথাটার মধ্যে একটু ছোট্ট পেচ কি আছে আমি নিজেও ক্লিয়ার না যে বিএনপির লোকজন তাকে কেন ধাক্কা দিল। মানে এখানে কি সীমানা নিয়ে যে আলোচনা হচ্ছে যে সেখানে বিএনপির কোন একজন প্রার্থী যিনি আছেন তিনি তো বলছিলেন যে এখান থেকে প্রার্থী হয়েছে তিনি পরিচিত মুখ না, তিনি জামাত না এনসিপি তাও জানেন না, তার মানে তিনি কি বিএনপি। ব্যারিস্টার রুমিন ফারহানার উচিত ছিল বিষয়টা ক্লিয়ার করা যে বিএনপির কোন নেতা বা কোন কর্মী অথবা কোন নেতার অনুসারী বা কর্মী ওনার গায়ে ধাক্কা দিয়েছেন। এটা আসলে খুবই ক্ষোভের বিষয় বা হতাশাজনক বিষয় যে ওনার যে দলের জন্য উনি ফাইট করছেন সেই দলের নেতা কর্মীরাই তাকে ধাক্কা দিয়েছে। এখন এনসিপির নাম কিন্তু এনসিপির সাথে হাতাহাতি হয়েছে সেটাও এখানে ঘটছে। এখন এনসিপির সাথে হাতাহাতি হলে বিএনপির লোক কেন ওনারে ধাক্কা দিল? এখানে কি আভ্যন্তরীণ কোনো ইস্যু ছিল? বিষয়টা কিন্তু খুব বেশি পরিষ্কার না, তবে ওনার বক্তব্যকে কেন্দ্র করে আমরা নিউজটা করলাম।